পরের যেটা প্রোগ্রাম সেটা আমরা শুরু করছি। বিষয়বস্তু যেটা আছে আজকে সেটা হচ্ছে জন্মভূমি এবং অভিবাসীর দায়, মানে একটু বিস্তারিত বলছি পরে পরে এটারই সঙ্গে আলোচনা হবে বিশ্বাঙ্গনে বাঙালির প্রতিশ্রুতি, সাফল্য, ব্যর্থতা। আর আমাদের প্রধান অতিথি রয়েছেন আজকে জনাব মুস্তাফা দরবার, উনি বাংলাদেশের মাননীয় টেলি যোগাযোগ মন্ত্রী। ওনার অনেক অবদান আছে, আপনারা এর মধ্যে শুনেছেন, বিশেষ করে বাংলা হরফের ডেভেলপমেন্টে ওনার মানে অবিস্মরণীয়। আজকে যেহেতু অনাবাসীদের নিয়ে আলোচনা করা হচ্ছে, তো আমাদের মধ্যে দুজন বিশিষ্ট অনাবাসী আছেন, ওদেরও আমি ডেকে নেব। মাননীয়া বাসন্তী ব্যানার্জি, উনি জার্মানি থেকে এসেছেন, আপনি এখানে চলে এসেছেন। সবাই নিয়ে মিলে আলোচনা করবো, একেবারেই ঘরোয়া ব্যাপার আর কি। ডক্টর অজয় দাস, উনি আমেরিকার একজন চিকিৎসক। ওনার অনাবাসী দেশবাসী অনেক পরিচয় আছে, কোনো পরিচয় দরকার নেই। যাই হোক, যেটা মূল বক্তব্য হচ্ছে যে অনেকেই বিশেষ কারণে দেশ ছেড়ে বিদেশে যেতে হয়, কখনো জীবিকার সন্ধানে, কখনো উচ্চশিক্ষার জন্য, কখনো ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। মোবাইল ফোনগুলো একটু নিষ্ক্রিয় করে দেবেন দয়া করে, অসুবিধা হয়। তো সেই ওরা অনেকেই আবার সেই বিদেশের নাগরিক হয়ে থেকে যান, ওখানে বসবাস করতে শুরু করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার জন্য কি দেশের প্রতি ওদের দায়বদ্ধতা মানে লুপ্ত হয়ে যায়? সেটা কিন্তু হয় না, কারণ সবারই দেশের প্রতি একটা টান থাকে। আমি জানি ভারত এবং বাংলাদেশে প্রচুর বাঙালি যারা বাইরে আছেন, তারা বহু বছর বাইরে থাকার পরেও দেশের প্রতি ওদের টানটা কিন্তু বজায় থাকে। এদের মধ্যে অনেকেই নিজের গ্রামে গিয়ে স্কুল করে দেন, প্রাথমিক চিকিৎসালয় তৈরি করেন, তারপরে স্কলারশিপের ব্যবস্থা করেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। বিদেশে কেউ গেলে তাদের সেটেল হওয়ার মানে চেষ্টা করেন। তো মাননীয় মন্ত্রী এবং শ্রদ্ধেয় অধ্যাপক সরকারের তো কোনো পরিচয়ের দরকার নেই, আপনারা সবাই জেনেন। তো আমাদের এই দুই অতিথির কথা আমি একটু বলতে চাই। শ্রীমতী বাসন্তী ব্যানার্জি জার্মানি থেকে এসছেন, উনি বোধহয় কাল এসে পৌঁছেছেন, কয়েকদিন আগে এসে পৌঁছেছেন, এটা খবর পেয়ে এখানে চলে এসছেন। ওনার নানা রকম অবদান আছে, জানিয়ে কেউ নিজেই বলবেন। আর এসছেন ডক্টর অজয় দাস, ওনার সঙ্গে পরিচয় আমার কালকে হয়েছে। উনি আমেরিকায় থাকেন, 50 বছর ধরে ওখানে চিকিৎসা করছেন। উনি একজন পেশায় ডাক্তার, চিকিৎসক। কিন্তু মাঝে মাঝে আজকাল উনি এখানে আসেন এবং সল্টলেকে ওনার বাড়ি আছে, বাড়িতে উনি এখানকার লোকদের বিনামূল্যে চিকিৎসা করেন, এবং এটা একটা খুবই প্রশংসনীয় প্রয়াস। ওই জন্য আমি ওকে ডেকেছি। আচ্ছা, ওনাদের কথাবার্তা শোনার আগে একটু আপনাদের পরিচয়টা দিয়ে দিন সবাইকে। বাসন্তী ব্যানার্জি, আমি পেশায় ভৌগোলিক এবং সোশ্যাল সায়েন্স বিজ্ঞানে আমি ডক্টরেট করেছি। আমি তারপরে এক সময় যারা দেখতে পায় না, দৃষ্টিরোহিত বাচ্চাদের জন্য, তখন আমি NCERT-তে ছিলাম, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ইন দিল্লি। ওখানে আমি একটি ওই বাচ্চাদের জন্য তাদের পড়াশোনায় যে অসুবিধে হয়, অ্যাজ এ সাপ্লিমেন্টারি মেটেরিয়াল আমি ট্যাকটাইল গ্রাফিক্স দিয়ে একটা ম্যাপ বই তৈরি করি, এবং এই ম্যাপ বইটি ভারতে প্রথমবার এইরকম পড়া। এইটি সারা ভারতে তো বটে, এই সমস্ত আমরা ইউনেস্কো থেকে ব্লাইন্ড বলে না, ভিজুয়ালি এম্পেয়ার্ড স্কুলগুলোতে পাঠানো হয়েছিল ফিডব্যাক এবং আরও কী করে ভালো করা যায়। এবং তারপরে সেটা বিদেশে যায়, লস এঞ্জেলসে যেমন ব্রেল ইনস্টিটিউট আছে, খুব নাম করা, জার্মানিতে যায়। তো সেইখানে আমার ওই কাজটি তাদেরও খুব ইউনিক মনে হয়েছিল। আমাকে একটা স্কলারশিপকে দেখে নিয়ে যাওয়া হয় যে আমরা কী করে ভাবলাম এগুলো, কারণ এটাতে শুধুমাত্র যারা দেখতে অসুবিধা আছে তাদের জন্য নয়, তাদের সাথে যে বাড়িতে মা বাবা আছেন তারাও যাতে হেল্প করতে পারে, তাই জন্য আমি ব্রেলেও স্ক্রিপ্ট রেখেছি, এক্সপ্লেনিং ম্যাপগুলোকে ব্যাখ্যা করে, এবং তাছাড়াও ফন্টে রেখেছি, মানে এমনি প্রিন্ট ফন্টে। তো সেগুলো আবার বড় সাইজে রয়েছে, কারণ কিছু বাচ্চা আছে তারা পুরোপুরি দৃষ্টিরহিত না হলেও তারা তাদের একটু দেখার অসুবিধে আছে। এইসব অনেক ভাবনা চিন্তা করে ওটা করা হয়েছিল। এইভাবে আমি জার্মানিতে যাই, এবং তখন আমি একটা প্রফেসরশিপ পাই ওখানে। তারপরে আমি
ওখানে চাকরি নিয়ে চলে যাই। এখন যখন আমি সুটকেস প্যাক করছি তখন আমার মা বলেন, তোমরা কিন্তু এটা মনে রাখবে যে তোমাদের ব্যবহার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা এক একটা দেশের অ্যাম্বাসেডার, তোমরাই প্রকৃত অ্যাম্বাসেডার। এমন কিছু যেন না প্রকাশ পায় বা ব্যবহারে বা কথায় যা তোমার দেশকে কোনো রকমের একটা নেগেটিভ তার ইমেজ হতে পারে। এটা আজও পর্যন্ত আমি মনে রেখে চলছি। তারপরে একটা সময় এলো যখন আমি দেখলাম যে অনেক ওখানে দক্ষিণ ভারতের বিভিন্ন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের লোকেরা রয়েছে, তো তাদের নিয়ে আমি বিশেষত পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ভারত এদের নিয়ে আমি একটা সংস্থা করি বৈঠক। আমরা মাসে একবার করে বসতাম, যারা অল্প বয়সী ছেলেমেয়েরা আসে তাদের প্রথম একটা কালচারাল শখ হয়, বা তারা কোথায় কি করবে, কিভাবে যাবে। যেমন জার্মান একদম সম্পূর্ণ অন্য ভাষা, হয়তো বলতে শিখিনি কখনো, তাদের আমরা সাহায্য করতে চেষ্টা করতাম নানাভাবে, বা বাড়িতে ডেকে পরের একটা অনুভব দেয়া, পরিবারের অনুভব দেয়া, সেইটার জন্য চেষ্টা করতাম। আর এই এখনো এই কাজ করে চলছি। এখানেও আমি বর্তমানে লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড সাদার্ন অ্যাভিনিউ এর কাছে আছে, ওখানে আমি চেষ্টা করি যতটা সম্ভব সাহায্য করতে। এইটুকুই আমার। অত্যন্ত অত্যন্ত সত্যি হাততালির দেওয়া উচিত বারবার আরো ভালো করে। আর সত্যি এটা একটা খুবই প্রশংসনীয় প্রয়াস যে এই স্বদেশ থেকে যারা বিদেশে যায় তারা অনেকেই নতুন জায়গায় গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। অনেক সময় ভাষা জানা থাকে না, ওদের সংস্কৃতি জানা থাকে না, রাস্তাঘাট চেনা থাকে না। তো এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের ব্যক্তিত্ব, এই ধরনের ব্যক্তি যখন এদেরকে সাহায্য করেন তখন সত্যি দেশের প্রতি এদের যে দায়বদ্ধতাটা ওটা প্রমাণিত হয়। এই জন্য কিন্তু দেশবাসীর থেকে আমরা সবসময় আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবো। এখন আমি অনুরোধ করব ডক্টর অজয় দাসকে, উনিও প্রচুর দিন প্রায় অর্ধ শতাব্দী বাইরে থাকা সত্ত্বেও মাঝে মাঝে ফিরে এসে এখানকার রোগীদের যারা কি চিকিৎসা হবে, এরপরে কোথায় যাব, কার কাছে যাব, এই নিয়ে বিভ্রান্তর মতো ঘুরে বেড়ান, উনি কিন্তু ওদের সাহায্য করেন এবং সাহায্য করেন, চিকিৎসা করেন। এটাও একটা অত্যন্ত প্রশংসনীয় প্রয়াস। আমি ডক্টর অজয় দাসকে অনুরোধ করব ওনার নিজের কর্মসূচি নিয়ে আমাদের কিছু বলার জন্য। আমি চিকিৎসক, ঠিক কথা। চিকিৎসা বলতে অনেকেই যাবো যে যে মানে আমি চিকিৎসা করি, ওষুধ দিই, সারাই, কিন্তু আমার চিকিৎসাটা একটু আলাদা। আলাদা মানে আমি বেশিরভাগ সেকেন্ড ওপিনিয়ন হয়ে থাকি। অর্থাৎ আপনারা আপনাদের চিকিৎসকের কাছে যান আর উত্তর পাচ্ছেন না, বহু বছর ঘোরাঘুরি পরে আপনি হয়তো কিছু জিজ্ঞেস করলেন, তখন হয়তো আপনার চিকিৎসক ভীষণ ব্যস্ত, কিংবা বলবে আপনার জেনে কি দরকার, যা দিচ্ছি করুন। হয়তো এরকমই হয়ে থাকে, আমি যেরকম শুনে থাকি। একটা উপমা দিলে বুঝতে পারবেন আমি যেটা করি থাকি। এখানে আমি মানে সেকেন্ড ওপিনিয়নে দিয়ে থাকি। আমার এরিয়া কি মাথার ব্রেন থেকে পায়ের নখ অবধি। অর্থাৎ আমার কাছে একটা উপমা দিই, আমার কাছে একজন এলো মিউজিশিয়ান, তার কানে পর্দাটা ফুটো হয়ে গেছে, তাকে আমার কথা শুনে এসছে আর কি, আমাকে বলছে যে আমাকে বলেছে ইএনটি ডক্টর কালকে 80,000 টাকা নিয়ে আসুন, কানে পুরোটা একটু মেরামতি করতে হবে, না তো আমি মিউজিশিয়ান, আমি রোজগার করবো কি করে। তো আমার কাছে যন্ত্রপাতি আছে এখানে। আমি দেখে বললাম হ্যাঁ আপনার ইএনটি ডক্টরও ঠিক বলেছে, আপনার ওটা করার পরেও 1 মাস লাগবে, আর কিছু যদি না করে বাড়িতে বসে থাকেন তাহলেও 1 মাস লাগবে। এই ডিসিশনটা আপনি নিন, কি করবেন। উনি চুপচাপ বসেছিলেন, 1 মাস পরে ঠিক হয়ে গেল। এখন এটা তো ইএনটি ডক্টর বলবেন না, এখানে তো 80,000 টাকাটা ইনকাম, সেও কিন্তু অন্যায় বলেন। আমার কাজটা হচ্ছে তাই, আমি সত্যি কাজকেও দেখতে পারি, ওষুধও লিখতে পারি, কিন্তু যেহেতু আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই, এটাই হচ্ছে আমার শখ এখন। তাই জন্য আমি এখানে সময় দিই। আমি মঙ্গলবার বৃহস্পতিবার বসি 2 ঘন্টা, 4 ঘন্টা পেশেন্ট দেখি। আমি কারোর কাছে চার্জ করি না, যারা আসে। আমার তো তাকে 4 বার আমাকে ভিজিট নিয়ে তো কোনো লাভ নেই, কেন আমার ছেলে তার স্কুলের তার পয়সা দিয়ে আমার ছেলে স্কুলে যাচ্ছে না, আমি বিনা পয়সায় দিই। তবে মুশকিল হয় যে অনেকে বলে যে বিনা পয়সা ডাক্তারের আর কি জ্ঞান। যাই হোক, যেটুকু করতে পারি আমি করবার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার যেরকম আরেকটা দুর্ভাগ্য, একজন পালমারি ক্যান্সার, এটা মানে বাস্তব ঘটনা থেকে আমি বলছি। এখানে কলকাতায় এসছে যে সবাই আত্মীয় স্বজন বসে কান্নাকাটি করছে, সত্যি ওর ক্যান্সারটা ভীষণ স্প্রেড করেছে। আমি দেখলাম যে ওকে জবাব দিয়ে দিয়েছে বেশ কিছুদিন হয়তো তারপরে মারা যাবে।
তো ওই সময় বসে ওই রাত্রে আমি রিসার্চ করে দেখলাম জন হপকিন্সে একটা ওষুধ নিয়ে রিসার্চ চলছে, তারা মানে স্পেসিমেন খুঁজছে, মানে পেশেন্ট খুঁজছে, তাদের উপর এক্সপেরিমেন্ট করে দেখতে চায় যে ওষুধটা ভালো কি খারাপ। তো ওই রাত্রে আমি যোগাযোগ করে দিলাম, ওদের পয়সা ওকে নিয়ে গেল। হয়তো 3 মাস বাঁচবে, ওই 3 মাসটা তো বাঁচতো না, হয়তো 3 সপ্তাহ বাঁচতো, কিংবা যদি আরো বাঁচে কি কিছু হয়, সেইটুকুই আমি উপকার করতে পেরেছি। এবং যেটা ওকে গাইড করতে পেরেছি যে কোথায় এগিয়ে দেবো। সবাই যেখানে ওকে ছেড়ে দিয়ে বসে রয়েছে, আর কিছু করার উপায় নেই, সব উপরওয়ালার দয়া, সেটা না করে তারপর চেষ্টা করে দেখেছি আর কি করা যেতে পারে, এরপরেও কি করা যেতে পারে। হয়তো আমি সবটা জানি না। যেরকম আরেকটা ভদ্রমহিলার কথা বলছিলাম আমি, মাথা ধরছে 35 বছর বয়সে, তাকে নানান কারণে সন্দেহ করে মানে মেয়েলি অসুখেরই চিকিৎসা চলছিল। কিন্তু অতি সাধারণ জিনিস প্রত্যেক ডাক্তারই শিখেছে, তাদের হাতের কাছে রয়েছে একটা অপথলস্কোপি, চোখের মধ্যে দেখলাম ওর অপটিক নার্ভটা একটু মানে ভেতরে যে নার্ভটা একটু খুলে গেছে, তার মানে ব্রেন টিউমার, ব্রেনের মধ্যে প্রেশার। অতি সাধারণ জিনিস, খালি হাতে দেখা যায়। এখানে এমআরআই করতে হয় না, এক্সরে করতে হয় না, কিছুই না। হ্যাঁ, কিন্তু সেটা কেউ করবে না। ওর যখন ওকে বলে পাঠালাম যে দেখো এটা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ করছে, আমি সাসপেক্ট করছি ব্রেন টিউমার, এর জন্য হচ্ছে। 8 মাস আগে পড়াশোনা এসে ভালো আছে। এই জিনিসগুলো আমি করি সেকেন্ড ওপিনিয়ন দিই। অর্থাৎ আপনারা নানান জায়গায় ঘুরে এসছেন, হয়তো ডাক্তারের কাছে সদুত্তর পাচ্ছেন না। আমি 10খানা ওষুধ দেখি, সবারই অ্যাভারেজ 10খানা ওষুধ থাকে, তার মধ্যে 8খানা ভিটামিন থাকে, আর একটা কি দুটো একটা অ্যান্টিবায়োটিক থাকবেই, কোনো কারণে সে যাই না হোক একটা অ্যান্টিবায়োটিক থাকবে, আর একটা ওমেপ্রাজল, পেটের একটা গ্যাসের ওষুধ, এইগুলো থাকে। আমি ওষুধ নিয়ে অত মনে হয় না, যেটা করতে পারি। আরেকটা লাস্ট উপমাদি আমি সময় নেবো না, তো যে আমি প্লেনে অনেক ট্রাভেল করি, সুতরাং প্লেনে অনেক সময় আমি ইমার্জেন্সি ফেস করি, 6বার ফেস করেছি প্লেনে। খালি 4টে জিনিস আছে, একটা স্টেথোস্কোপ, একটা অক্সিজেন, একটা বোধ হয় ওই অ্যাসপিরিন কি আপনাদের টালিনল, আর একটা স্মেলিং সল্ট। শুনলাম ইজ দেয়ার ডক্টর ইন দ্য হাউস। আস্তে আস্তে এগিয়ে গেলাম, দেখলাম এক ভদ্রমহিলা অ্যারাবিয়ান মিডল ইস্টের শুয়ে রয়েছে, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ততক্ষণে অনেকজনই পচে গেছে। তাকে কেউ ব্লাড প্রেশার মেশিন দিয়ে দেখবার চেষ্টা করছে, কেউ স্টেথোস্কোপ বসিয়ে বুঝবার চেষ্টা করছে কি হয়েছে। তা আমি কিছুক্ষণ দেখে বললাম যে দেখো একটা কথা বলি, কি ব্রেনের এত আওয়াজের মধ্যে তোমরা স্টেথোস্কোপও শুনতে পাচ্ছ না, ব্লাড প্রেশার শুনতে পাচ্ছ না, যতই লাগাও না কেন, একটু হাত লাগাও না। হাত লাগিয়ে দেখলাম ওর পালস এত হাই হয়ে গেছে যে ব্রেনে রক্ত পৌঁছচ্ছে না, আর ও অজ্ঞানে। আর 10 মিনিট দিলে ও মারা যাবে, আমি এটা জানি, বুঝতে পারছি। তখন বললাম সরো। তখন আমি সব থেকে মজার জিনিস, প্রত্যেক ডাক্তারই শিখেছে সেকেন্ড ইয়ারে, এখানে ক্যারোটিড বডি আছে, সেটা মেসেজ করলে হার্ট ডাউন হয়ে যায়, ঠিক আছে, কিন্তু একজনের মনে নেই। ওটা এই খালি হাতে কি করে পেশেন্ট দেখতে হয়, এইটা জানার কথা। এই খালি হাতে আমি ইয়েটা দিলাম, প্রথমে ঠিক হয়ে গেল, উঠে বসে জিজ্ঞেস করছি কি হচ্ছে। এই জিনিসটা যখন আমি মানে বোঝাতে পারবো, 80% জিনিস ডাক্তাররা খালি হাতে দেখতে পারে। এমআরআই দরকার নেই, এক্সরে দরকার নেই, ব্লাড টেস্টও দরকার নেই। এখানে যা দেখে থাকি যে আগে ওগুলো করে নিয়ে আসুন, ওগুলো দেখি, দেখে আপনার কোলেস্টেরলটা একটু বেড়ে গেছে, ও না সুগারটা ঠিক আছে বেড়ে গেছে, এগুলো চিন্তা করবেন, একবারও গায়ে হাত দিল না, এগুলো করে আসুন, পরে দেখবো, পরে একবার দেখবো। এই হলো অবস্থা দাঁড়িয়েছে। এর মধ্যে দাঁড়িয়ে আমি সেকেন্ড ওপিনিয়ন দেবার চেষ্টা করছি, এটাই হচ্ছে আমার কাজ। সত্যি অপূর্ব যে একটা যে কথা বললেন যে বেশিরভাগ এই যেসব পরীক্ষা নিরীক্ষা আমরা করি মধ্যপ্রদেশে, সেগুলো অনেকটাই দরকার হয় না বলছেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য আর কি। সেটা জানালেন। আর আপনি যে এরকমভাবে দেশ বিদেশে ঘুরে সবাইকে সাহায্য করছে, এটা আগেই বলেছে অত্যন্ত প্রশংসনীয়। তো আমার একটা অনুরোধ, আপনি দেশ বিদেশ ঘুরবেন না, কলকাতাতেই থাকুন, আপনার মতো লোকের কিন্তু দরকার আছে। তো যাই হোক, এখন আমরা একটু শ্রদ্ধেয় অধ্যাপক পবিত্র সরকারের কাছে যাব। স্যার, আপনার এই জন্মভূমি অভিবাসীতে আপনি তো বহু দেশ ঘুরেছেন, অনেক কিছু দেখেছেন, প্রচুর লোকের সঙ্গে আপনার আলোচনা, এই ব্যাপারে আপনার কি মতামত? মানে অনাবাসীদের দায়িত্ব কি হওয়া উচিত, কি আপনি দেখেছেন? যদি কিছু এই ব্যাপারে আপনার মতামত ব্যক্ত করেন তবে খুব খুশি। সর্বশেষে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে যাব।
প্রথমেই তো স্বীকার করে নিচ্ছি যে আমি অভিবাসী নই, অনাবাসী নই। ফলে অনাবাসীদের হয়ে আমার কথা বলার যোগ্যতা আছে কিনা সন্দেহ। কিন্তু যেটা কিছুদিন বাইরে থাকার পরে যেটা আমার মনে হয়েছিল, তখনও মনে হয়েছিল যারা অভিবাসী বা অনাবাসী হন তাদের প্রতি দেশের লোকের প্রত্যাশা সাংঘাতিক হয়ে যাবে। আমেরিকায় আছে ডলার উপার্জন করে এ কি না পারে। আমার মনে আছে আমার সঙ্গে যেসব চেনাশোনা ছেলেমেয়েরা থাকতো তাদের একজনের ছোট ভাই, সে বললে আমাকে একটা বাইক কেনা টাকা, পারিবারিকভাবে যে প্রত্যাশা আমার একটা বাইক কেনা টাকা, লেখাপড়া করবে না বাইক চালাবে। এই প্রত্যাশাগুলো চাপ অনাবাসীদের অনেকটি সহ্য করতে হয়, পারিবারিক প্রত্যাশার চাপ সেটা সহ্য করতে হয়, সেটা দেখেছি। এবং এটাও ঠিক যে আমরা দেশে বসে খানিকটা হিংসে করি অনাবাসীদের, হিংসে করি এই কারণে যে হয়তো আমরা যেটা পাচ্ছি না, যে জীবনটা পাইনি, কিন্তু আমরা এটাও বুঝতে পারি আমাদের মনে মনে স্বপ্ন থাকে যে অনাবাসী হব এবং ওই ধাপে ধাপে স্বর্গলোকে চলে যাবো, আমেরিকায় চলে যাব, সেখানে উইল লিভ হ্যাপিলি এভার আফটার সোচার একটা ব্যাপার হবে। কিন্তু এটা বুঝি যেহেতু আমি ছিলাম ওই দেশে বেশ কিছুদিন, যে মানুষগুলো এই যে অজয়, এটা অনাবাসী হওয়া না হওয়ার জন্য নয়, সে একটা স্কিল তৈরি করেছে 50 বছর ধরে, তার নানা রকম মানসিক শক্তি তৈরি হয়েছে, তার ফলে সে যেখানে থাকতো আমার ধারণা সে মানুষের এইভাবে উপকার করতো। সেখানে হঠাৎ একজন মানুষ কোন ভূমিতে আছে তাদের এখানে ক্ষমতা থাকে, অনাবাসী হওয়ার তাদের একটা ক্ষমতায়ন ঘটেছে, এটা ঘটনা, একটা কোনো ক্ষমতায়ন ঘটেছে, সকলের সমান ঘটেনি কিন্তু একটা ক্ষমতায়ন ঘটেছে। তার ফলে তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা যেমন বেড়ে যায়, কিন্তু তেমনি দেখি যে তারাও কিন্তু দেশের কথা ভাবেন। এবং এরা তো দেশে তো আপনারা অনেকেই প্রত্যেক শীতে চলে আসেন, দেশে এই অজস্র নানা সংগঠনের সঙ্গে যুক্ত, নানা এনজিও, নিজেরা সংগঠন করেন, যে স্কুল করার কথা বললেন, অন্যান্য এই ধরনের আমি দেখেছি আমার চারপাশে গড়ে উঠছে। কেউ হয়তো ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের প্রচুর টাকা দেন, কেউ রামকৃষ্ণ মিশনের দেন টাকা, অনেক টাকা দেন, এই ধরনের প্রচুর কাজ তারা করেন। বাংলাদেশের যে অনাবাসী গোষ্ঠী আছে, মন্ত্রী বলছেন ঠিকই যে দুবাইয়ে খুব মধ্যবিত্ত বাঙালিদের চাইতেও বাংলাদেশের জনগোষ্ঠী একটু তলার দিকে, শ্রমিক জনগোষ্ঠী তারা যান, আর অন্যত্র মধ্যবিত্ত জনগোষ্ঠী যান। কিন্তু আমি যেটা শুনেছি, মন্ত্রীমশাই এসে আমাকে শুনতে দেবেন, যে বাংলাদেশে বিদেশি মুদ্রার উপার্জনের একটা বড় অংশ আসে অনাবাসী বাংলাদেশিদের কাছ থেকে। এবং বাংলাদেশ যে ধাপে ধাপে অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, আমি গার্মেন্ট ফ্যাক্টরি এসবের কথা ছেড়েই দিলাম, অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, তাতে অনাবাসীদের পাঠানো টাকা, এই টাকা বাংলাদেশের অর্থনীতির একটা বড় ভিত্তি তৈরি করেছে। ফলে বাংলাদেশ এখন আত্মবিশ্বাস নিয়ে ওই যে পদ্মা সেতুতে বিদেশি সাহায্য বন্ধ হলো, শেখ হাসিনা দিব্যি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারেন আমরাই করি। তার কারণ বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, তারা বাংলাদেশেই থাকুন আর অন্যত্রই থাকুন, তারা একটা বিদেশি মুদ্রার বিপুল সম্পদ তারা বাংলাদেশে আত্মীয় স্বজনের কাছেই পাঠান, এখন নিয়মিত পাঠিয়ে চলেছে। অভিবাসীরা এইসব না করে, আমি বলছি যে হিউম্যানিটেরিয়ান কাজ, যেগুলো মানবিক জনহিতকর কাজ না করেও তারা আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন এমন প্রচুর। এই যে কাজগুলো করছেন, এরা নিজেরা যে কাজগুলো করছে, তাতে ভারত বা বাংলাদেশের তো মুখ উজ্জ্বল হচ্ছে। এখানকার নাগরিকেরা ওখানে গিয়ে ওখানে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। যারা ধরুন লেখাপড়ার জগতে আছেন, আমি সকলের কাছে জানিও না, কিন্তু ধরুন একজন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এখন পৃথিবীর সমালোচনা সাহিত্যে একটা নাম, যার দেরিদার বই অনুবাদ করেছেন, তাছাড়াও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। আর তিনি এটাই যথেষ্ট ছিল, অর্থাৎ একজন
পৃথিবীর নারীবাদী সমালোচনার পথিকৃৎ, পৃথিবীর সমালোচনা সাহিত্যে এত বড় একটা নাম, এটাই আমরা মনে করতাম তিনি কন্ট্রিবিউট করছেন তার দেশের জন্য। তিনি নিজে খ্যাত হয়েছেন, তার কাজটাতে তাতে ভারতের পশ্চিমবাংলা বা বাঙালির মুখ উজ্জ্বল হয়েছে। কিন্তু তিনি কি করেছেন, তিনি তার মানে নোবেল পুরস্কারের চেয়ে একটা বড় টাকা তিনি পেয়েছেন, কিয়োতো একটা পুরস্কার পেয়েছেন। তো সেই টাকা দিয়ে তিনি চীনে কিছু প্রাইমারি স্কুল করেছেন। বা মহাশ্বেতা দেবীর শবরদের যে পরিকল্পনাগুলো ছিল, সেই শবরদের পরিকল্পনায় তিনি মহাশ্বেতা দেবীর পাশে দাঁড়িয়েছেন, অনুবাদ তো করেইছেন, অনুবাদ করেছেন। ফলে এই কাজগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যে কতভাবে আমি যদি আমার দেশে পয়সা না দিয়েও আমার কাজ দিয়ে আমি বিদেশে আমার দেশের একটা খ্যাতি, আমার ব্যক্তিগত খ্যাতি প্রতিষ্ঠা ছাড়াও সেই সঙ্গে সঙ্গে দেশের একটা খ্যাতি প্রতিষ্ঠা হয়। দেখো ভারতের এই মহিলাটি বা ভারতের এই লোকটি এসে আমাদের দেশে কন্ট্রিবিউট করছে, এইটাও আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এরকম অনেক আমি সাহিত্যের দিক থেকে জানি, বাঙালি অমিতাভ ঘোষ বা ঝুম্পা লাহিড়ী তারা বিখ্যাত হয়েছে, বা অমিত চৌধুরী এখানে থাকে, অমিত চৌধুরী, এই যে খ্যাতিটা, এই খ্যাতিটাও আমাদের দেশের সম্মান বৃদ্ধি করে। তাদের ব্যক্তিগত লাভ ক্ষতির কথা আমি যাচ্ছি না, কিন্তু আমাদের দেশের সম্মান দ্বারা আন্তরিকভাবে বিশ্ব পৃথিবীতে এইরকম একটা গুরুত্বপূর্ণ স্থান নিয়েছেন, বিশেষ করে পাশ্চাত্য পৃথিবীতে, যেখানে সাধারণভাবে এই তথাকথিত তৃতীয় বিশ্ব, যা এখন নেই, দ্বিতীয় বিশ্ব বেরিয়ে যাওয়ার ফলে এই তথাকথিত গরিব দেশগুলোর মানুষ এইরকম গরিব দেশগুলোরই সম্মান বাড়ায়, গরিব দেশগুলোরই মুখ উজ্জ্বল করে। ফলে এইটা আমাদের অনেক, আমি মাস্টার করে আমাকে বলে দিতে হবে না কতভাবে নিজের দেশকে সাহায্য করা যায়। আমি বলছি সাহায্য না করেও নিজেরা যদি ওখানে ভালো কাজ করে, সেটাই কিন্তু আমার দেশকে একটা সাহায্য করা হবে। কারণ আমার দেশের বিশ্বাসযোগ্যতা বাড়লো, আমার দেশে যে প্রতিভা আছে, আমার দেশে যে মেধা আছে, সেগুলো বাড়লো, এবং তার ফলে আমার দেশের সম্মান ধীরে ধীরে পোক্ত হতে থাকে। এই আমার কথা এই, আমি আপনারাই জানেন, আপনারা আমার চেয়ে অনেক ভালো করে জানেন যে দেশকে কতভাবে সাহায্য করা যায়। আমি বলছি কিন্তু ম্যাটেরিয়াল সাহায্য না করেও যে দেশকে সাহায্য করা যায় বিদেশে ভালো কাজ করে, সেটা একটা বড় ব্যাপার। এটা আমার কাছে মনে হয়। আমার এইটুকুই বলার ছিল। অজস্র ধন্যবাদ। আপনি কিন্তু খুব খাঁটি কথা বলেছেন, কথাগুলো খুবই মূল্যবান এবং আমাদের সবারই মনে রাখা উচিত। আমি নিজে অনাবাসী ছিলাম 3 দশকের উপরে, তবে আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপে নয়, আমি ছিলাম মিডল ইস্টে, কুয়েতে কাজ করতাম, কুয়েত অয়েল কোম্পানিতে। ওখানে আপনারা সবাই জানেন অয়েলের জন্য, পেট্রোলিয়ামের জন্য একটা বিরাট অর্থনীতি তৈরি হয়েছে, ওদের অর্থনৈতিক অবস্থা বিশাল পরিবর্তন হয়েছে। আর তার জন্য নানা ধরনের লোক ওখানে জীবিকার সন্ধানে গেছে, ভারতবর্ষ থেকে, বাংলাদেশ থেকেও। আমি যখন প্রথম গিয়ে পৌঁছই 1981 সালের প্রথম দিকে, একদিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ভাষা টাষা বুঝতে পারছি না, কিছু কেনাকাটা করার দরকার, হঠাৎ খুব মিষ্টি সঙ্গীতের মতো বাংলা কথা কানে। আর বাংলা কথাটা ডায়ালেক্ট যেইটে, সেইটে আমার পূর্বপুরুষের ডায়ালেক্ট। আমরা সিলেটের লোক, আর একদম সিলেটি। আমি একটু সিলেটি কিন্তু জানি, যদিও বলা হয় না। আমি একদম পুরো আমার যতটুকু সিলেটি ভাষার জ্ঞান ছিল নিয়ে ঝাঁপিয়ে পড়লাম ছেলেগুলোর মধ্যে। ওরা সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে গিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে বাড়িতে পৌঁছল। এই যে বনটা, আর নানা লেভেলে পাবেন, মানে হ্যাঁ যেটা বলেছেন আপনি, শ্রমিক শ্রেণীতেও পাবেন, ক্লারিক্যাল কাজেও পাবেন, ইঞ্জিনিয়ার, ডাক্তারও পাবেন, ব্যবসায়ী পাবেন বাংলাদেশে। যদিও অর্থনীতি, ওখানকার লোকরা বলতো যে আমাদের তেলের জন্য তো তোমরা, অনেকে ঠাট্টা করে বলতো যে তোমরা তেলের জন্য তো এখানে এসছো। তো আমার এক ঘনিষ্ঠ বাংলাদেশি বন্ধু ঢাকায় ফিরে গেছে এখন, ও বললো একটা কথা জানিস, তোকে বলবো, আমরা সব বাংলাদেশি যদি একদিন এই দেশ থেকে বেরিয়ে যাই, এদের অর্থনীতিতে ধস নামবে, একদম পুরো ইনফ্রাস্ট্রাকচার ভেঙে যাবে। সেই জন্য বলছি যে দায়বদ্ধতা শুধু মানে দেশের প্রতি নয়, অন্যান্য অনেক দেশের অর্থনীতিতে দাঁড়িয়ে আছে কিন্তু বাঙালিদের উপর, যারা আমাদের নিজেদের দেশে অনাবাসী।
তো কর্তব্য আছে নিজেদের ভাবমূর্তিটাকে উজ্জ্বল রাখতে হয়, সেটা তো একটা বিরাট বড় দরকার। কারণ একজন যদি কিছু একটা গন্ডগোল করে ফেলে তখন কিন্তু পুরো মানে সমাজের পুরো কমিউনিটির বদনাম হয়। এই জন্য এই ব্যাপারে একটু সবাইকে সাবধান থাকতে হয়, আমরাও ছিলাম। তবে সসম্মানের সঙ্গে সবাই কাজ করে বেরিয়ে এসেছি। আমার ভারতীয় বাঙালি বন্ধুরা, বাংলাদেশের বাঙালি বন্ধুরা নিজেদের জীবনে সফল হয়েছেন, তো অবদান আছে, দেশেও আছে এবং বাইরেও আছে। এই সম্বন্ধে আমি এখন আসবো আমাদের প্রধান অতিথি জনাব মোস্তফা জব্বারের কাছে। মন্ত্রী মহাশয়, ওনার কীর্তির কথা আপনি সবাই জানেন। উনি বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী, অনেকদিন ধরে আমাদের অনেক বিষয়ের উপর বক্তব্য রেখেছেন এবং প্রত্যেকটা বক্তব্যের পরে আমরা উপকৃত হয়েছি, অনেক কিছু জেনেছি। আপনাদের আমি ওনাকে অনুরোধ করব ওনার মতামত ব্যক্ত করতে। আপনি কি বসে বলবেন? ধন্যবাদ। সত্যি আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যে বিষয়টি নিয়ে হয়তো আনুষ্ঠানিক ব্যাপারে আর কখনোই আলোচনা করিনি। আপনারা জানেন যে বাংলাদেশ অত্যন্ত জনবহুল একটি দেশ, জনসংখ্যা 16 কোটির উপরে, এবং এই 16 কোটি জনগোষ্ঠীর মধ্যে একেবারে যখন আমরা যাত্রা শুরু করি তখন শিক্ষার হার ছিল শতকরা 20 ভাগ। এই 20 ভাগ শিক্ষার হার থেকে এখন আমরা 73 ভাগে উন্নীত হয়েছি। তবে অনেক অঞ্চল আছে যেসব জায়গাতে এখনো শিক্ষার হার অনেক কম। তারপরেও একটি ঘটনা এর মধ্যে ঘটে গেছে, সেটি হচ্ছে বাংলাদেশে প্রায় 1.25 কোটি মানুষ পৃথিবীর নানা দেশে কাজ করে। এর বড় অংশটা হচ্ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রধানত কায়িক শ্রমের যে কাজগুলো আছে, এটি রাস্তা ঝাড়ু দিয়ে হোক, রাজমিস্ত্রির কাজ হোক, প্লাম্বারের কাজ হোক, অথবা নিম্ন দক্ষতার যে কাজগুলো আছে সে কাজগুলোর সাথে আমাদের দেশের লোকেরা ব্যাপকভাবে জড়িত। এবং স্যার যথার্থই উল্লেখ করেছেন, এটি আসলে আমাদের গার্মেন্টসের পরে দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা উপার্জনের খাত। এটি দুটো উপকার করেছে। একটি হচ্ছে যে হ্যাঁ, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে অনেক উঁচু করে দিয়েছে, গর্ব করার মতো একটা জায়গায় নিয়ে গেছে, এবং কন্টিনিউয়াসলি এটা বেড়ে আসছে, প্রতি বছরই এটা বাড়ে। এবং এই বাড়তি বৈদেশিক মুদ্রার ফলেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ওই যে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে আমাদের পদ্মা সেতু আমরাই করতে পারবো। এটির মূল কারণের মধ্যে এই প্রবাসীদের অবদান অনেক। এরা একেবারেই বিচ্ছিন্ন জীবনযাপন করে, একা থাকে, এবং তার পরিবার সম্ভবত বাংলাদেশের কোনো গ্রামে একেবারে বিচ্ছিন্নভাবে একা সন্তানাদি নিয়ে থাকে, এবং মোটামুটিভাবে মাঝে মধ্যে যোগাযোগটা করে। আমাদের টেলিকম ব্যবস্থা উন্নত হওয়ার ফলে একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে একসময় কোনো না কোনো ভাবে একটা ফোনের যোগাযোগ করতে পারলে হয়তো কথা বলতে পারতো, কিন্তু এখন ওই জায়গাটা ভিডিও ফোনে রূপান্তরিত হয়েছে। তো আমাদের গ্রামগুলোতে এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, আমাদের পোস্ট অফিসগুলোর ডিজিটাল হয়ে গেছে। ফলে সেই সব জায়গাতে অনেকে নিজেই একটা স্মার্টফোন সংগ্রহ করে অথবা এটিকে ব্যবহার করে, সুতরাং তার স্বামীর সাথে বা আত্মীয় স্বজনের সাথে একেবারে ভিডিওতে যোগাযোগ করে। আরেকটি যেটি হচ্ছে সেটি হচ্ছে যে তারা বিদেশে থাকার ফলে বাংলাদেশের তো অন্তত 1.25 কোটি লোকের খাদ্যের যোগান থেকে কম আমরা করতে পারছি।
অর্থনীতিতে তাদের এই অর্থের যোগান দেওয়াটার চাইতে কর্মসংস্থানটাকে আমি অনেক গুরুত্বপূর্ণ করে দেখি। বিশেষ করে যে প্রজন্মের অথবা যে দক্ষতার মানুষগুলো এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে কাজ করে, এই মানুষগুলোর স্বদেশে কর্মসংস্থান করাটা খুবই ডিফিকাল্ট ছিল এবং সেটি আমরা আসলে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারতাম। অন্যদিক থেকে বাংলাদেশের একটা বড় রকমের বাজার আছে এই প্রবাসী বাঙালিদের জন্য। সেটি হচ্ছে এরা এরকমভাবে দেশপ্রেমিক, বাংলাদেশ থেকে সবজি আমদানি করে তারা ব্যবহার করে, বাংলাদেশ থেকে গামছা লুঙ্গি কিনে নিয়ে যায়, অথবা রপ্তানি করি আমরা গামছা এবং লুঙ্গি গেঞ্জিটাও। তো এদের এই দেশপ্রেমটা আসলে একটা ব্যবসায় পরিণত হয়েছে, বড় ধরনের ব্যবসায় পরিণত হয়েছে। আমাদের ইলিশ মাছ দৌড়ে যেতে হয় মিডল ইস্টে, এবং যা যা তাদের পছন্দ এক ধরনের বিশেষত্বই কাজ করে বলবো। আমাদের সঞ্চালক মহোদয় যেটি বললেন, এটা আমি লক্ষ্য করেছি যে আমাদের লোকজনের একটি চরিত্র আছে। দুইজন সিলেটি যদি একসাথে হয় তাহলে তার মাঝখানে প্রমিত বাংলা ভাষা কাজ করে, সে সিলেটি ভাষায় কথা বলা শুরু করে দেয়। আবার যখন সে সিলেট ছাড়া অন্য কোনো লোকের সাথে কথা বলে তখন আপনি বুঝতেই পারবেন না যে তার বাড়ি সিলেট। এটা আমাদের আঞ্চলিক, বিশেষ করে তিনটা জেলার লোকজনের একবারে খুব প্রধান রকমের পার্থক্য আছে। নোয়াখালীর ভাষাটি একটু ভিন্ন, সাংঘাতিক রকমের। চট্টগ্রামের ভাষাটি অত্যন্ত ভিন্ন অঞ্চলের। এমনিতে অবশ্যই সব অঞ্চলের সিলেট তো আছেই, কিছু কিছু টান আছে, কিন্তু বেশিরভাগই মোটামুটি প্রমিত বাংলার কাছাকাছি থাকে। এই মানুষগুলোর অবদান বাংলাদেশকে খুব সিরিয়াসলি অনুভব করতে হয়, অর্থনীতির ক্ষেত্রে অনুভব করতে হয়, সামাজিক ক্ষেত্রে অনুভব করতে হয়। এবং অবস্থাটা এরকম একটা পর্যায়ে গিয়েছে যে এখন সমাজটাই মোটামুটি ভাবে এক ধরনের পাল্টে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। এরা এই জনগোষ্ঠী যারা বিশেষ করে কায়িক শ্রম করে এবং স্বল্প আয় করে এবং টাকাটা পুরোটাই মানে জাস্ট তার নিজের খরচের টাকাটা ছাড়া বাকিটা পুরোটাই আসলে তার স্ত্রী, কন্যা, পুত্র, আত্মীয় স্বজন তাদের জন্য পাঠিয়ে দেয়, তারা বাংলাদেশের গ্রামাঞ্চলের অর্থনীতির একটা ব্যাপক পরিবর্তন করে দিয়েছে। আপনি এখন এদের বাড়িতে যদি যান তাহলে একটা বড় মাপের টেলিভিশন দেখতে পাবেন, একটা চমৎকার রেফ্রিজারেটর দেখতে পাবেন, এবং তাদের সন্তানরা এখন আর অশিক্ষায় নেই। এমন একটি সন্তান খুঁজে পাবেন না, ও খুঁজে বের করে তার স্ত্রী যে ওই অঞ্চলের সবচেয়ে ভালো স্কুল কোনটা, এটার বেতন যদি মাসে 5,000 টাকাও হয় তাহলেও ওইখানেই ছেলেটা বা মেয়েটাকে ভর্তি করে দেওয়া হয়, যাতে তার পরের প্রজন্মটা শিক্ষিত হয়ে পড়ে বড় ওঠে। এইটার পাশাপাশি আরেকটি জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠী হচ্ছে ইউরোপ আমেরিকায় বসবাস করে। এরা কিন্তু এই কায়িক শ্রমের জনগোষ্ঠী না, এরা প্রধানত পেশাজীবী, বিভিন্ন পেশায় যুক্ত আছে। একেবারে ডাক্তার কিংবা স্থপতি কিংবা তথ্য প্রযুক্তিবিদ অথবা অন্যান্য যত ধরনের পেশা হতে পারে সমস্ত পেশার সাথে যুক্ত মানুষের আছে। এরা একটা দিক থেকে যদি বলেন তাহলে আমাদের দিক থেকে আমরা বলবো যে আমাদের দেশের জন্য সম্ভবত এই যে কায়িক শ্রমের জনগোষ্ঠী তাদের অবদানটাকে বোধহয় আমরা একটু বেশি করে চিহ্নিত করতে পারি। কারণ যে লোকটি পেশাজীবী হিসেবে ইউরোপ আমেরিকায় চলে গেছে, ও সেখানে গিয়ে বাড়িঘর করে এবং তারপরে তার আত্মীয় স্বজন যা আছে এগুলোর শুদ্ধ ওইখানে নিয়ে চলে যায়। একদিক থেকে বেঁচে যায় যে বাংলাদেশের জনসংখ্যা কিছুটা কমল, কিন্তু তারা কদাচিৎ দেশে কিছু না কিছু অবদান রাখার চেষ্টা করে। এবং যেটি আমার কাছে মনে হয় যে এটি আসলে একটি বিপরীত চিত্র। আমি
ভারতের তথ্য প্রযুক্তির ইতিহাসটা খুব ভালো করে পাঠ করি এবং এই কারণে আমি জানি যে ভারতীয়রা যদি আমেরিকার তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উচ্চ পদগুলো ছেড়ে দিয়ে চলে আসে, আমার মনে হয় আমেরিকান কোম্পানিগুলোর কাজ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। এই যে অবস্থানটা তৈরি করা হয়েছে, আমি নিজে ব্যাঙ্গালোরে গেছি এবং একেবারে প্রায় অনেকগুলো প্রতিষ্ঠানের কথা বলছি, অনেকের সাথে যোগাযোগ হয়েছে। এখানে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ভারত যখন তথ্য প্রযুক্তিতে বড় কাজগুলো করা শুরু করে, তখন তার প্রধানতম যারা ইন্ধনদাতা ছিলেন তারা ছিলেন এনআরআই, অর্থাৎ যারা ইতিপূর্বে বিদেশ চলে গেছেন এবং তথ্য প্রযুক্তিতে কাজ করে দক্ষতা অর্জন করেছেন, অথবা তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান সমূহের নীতি নির্ধারণ পর্যায়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করা সম্ভব হয়েছে। তখন তারা মনে করেছেন যে আমি আমেরিকায় বসে কাজটা না করে ব্যাঙ্গালোরে বসে করি না কেন। এই যে একটা চমৎকার দেশপ্রেমের দৃষ্টান্ত, এই দৃষ্টান্তটার ফলে আজকের ভারতের তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। এই প্রত্যাশাটা আমাদের এনআরবিদের সম্পর্কেও ছিল, অর্থাৎ নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছেন তাদের ক্ষেত্রে, কিন্তু আমাদের যাত্রাটা খুব দেরিতে হয়েছে। দেরিতে হওয়ার ফলে আমরা তথ্য প্রযুক্তিতে ওই সম্ভাবনাটাকে খুব একটা কাজে লাগাতে পারিনি। এখন কিছুটা পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের এনআরবিরা এখন বাংলাদেশে একটু আগ্রহ নেওয়া শুরু করেছে। বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী আছে, লন্ডনে বসবাস করে এবং তারা সিলেটে, মানে অলমোস্ট প্রায় মোর দেন 90%ই বাড়ি সিলেট, এবং অদ্ভুত একটা লক্ষণ তাদের মধ্যে কাজ করে, তারাও দেশে টাকা পাঠায়, কিন্তু ওই টাকা পাঠায় কেবলমাত্র একটা বাড়ি বানিয়ে রাখার জন্য, যে বাড়িতে কেউ বসবাস করে না। একজন পাহারাদার থাকে, চৌকিদার থাকে, এবং এই বাড়িটা যে বানিয়ে রেখেছে, বাংলাদেশে একটা বাড়ি আছে, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয়। আমরা আমাদের দিক থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি যে একে আমাদের উৎপাদন ব্যবস্থার সাথে সম্পৃক্ত করা যায় কিনা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল খাতে ইনভেস্টমেন্টটা আনা যায় কিনা। এটা খুবই ডিফিকাল্ট, যেহেতু তারা বাইরে থাকে, সেই হেতু বাইরে থেকে বাংলাদেশে একটি উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করা এবং সেখান থেকে এটি কার্যকর বা সফল ব্যবস্থাপনা গড়ে তোলা, এটার মধ্যে এখনো পর্যন্ত সেই দক্ষতা গড়ে ওঠেনি এবং তাদের মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহারের যে প্রবণতাটা, সেই প্রবণতাটাও সেইভাবে গড়ে ওঠেনি। ফলে এই জায়গায় দুর্বল অবস্থানটা রয়ে গেছে। তবে আমি যেটা বলবো যে আমি বাংলাদেশের এই চিত্রটা বলার পাশাপাশি যে এই বিষয়টাকে আমি গুরুত্ব দিই, সেটা হচ্ছে এটি আমরা চিরাচরিতভাবে ধরেন আমাদের স্বাধীনতার 50 বছরের এই চিত্র এটা, এবং আজকের ফলাফল আমরা এই অবস্থানে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে কি আছে? আমার কাছে মনে হয় এটা বোধহয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, অতীতে কি ছিল তার চাইতে। সামনের একটি জায়গার ভিতরে আমি বুঝতে পারি, সেটি হচ্ছে যে আমার কায়িক শ্রমের যে মানুষগুলোকে আমি মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিয়েছিলাম, কায়িক শ্রমের প্রয়োজনটা হয়তো যন্ত্র দিয়ে একসময় মিলিয়ে ফেলা হবে। ফলে আমার কায়িক শ্রমের চাহিদা যে পরিমাণ এতদিন পর্যন্ত ছিল, সেই পরিমাণ চাহিদা কিন্তু ভবিষ্যতে আর হবে না। একটি এক্সাম্পল কিন্তু এর মধ্যে আমরা পেয়ে গেছি। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি আমাদের আসলে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দেয়, সেই ইন্ডাস্ট্রিতে আমাদের প্রায় 50 লক্ষের মতন মানুষ কাজ করে, যার শতকরা 80 থেকে 90 হচ্ছে মহিলা। এবং সেই মহিলারা, যে মহিলারা খুব শিক্ষিত না, গৃহকর্মের সাথে যুক্ত ছিল, সেখান থেকে এসে এই গার্মেন্টসের সাথে যুক্ত হয়েছে। এখন গত 4 বছরে আমাদের নতুন কোনো নিয়োগ হয় না, অর্থাৎ গার্মেন্টসে যেভাবে এর আগে নিয়োগটা বাড়ছিল, 4 বছরে কিন্তু বাড়তি নিয়োগটা হয়নি। এটি একটি চিন্তার বিষয় এবং এই চিন্তার বিষয়টাকে মাথায় রেখে
আমাদের বোধহয় ভাবতে হবে যে আমাদের ভবিষ্যতের গার্মেন্টসের ক্ষেত্রে কি পরিবর্তনটা হবে এবং আমি তাদেরকে কিভাবে তার কর্মসংস্থান বজায় রেখে চলে যেতে পারি। একটা সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখন আর নতুন করে অশিক্ষিত জনগোষ্ঠী পাচ্ছি না। তারা কোনো না কোনোভাবে শিক্ষার সাথে, প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে যুক্ত হচ্ছে। শিক্ষার হারটা যেহেতু গড়ে 73 ভাগে উঠে দাঁড়িয়েছে, মেয়েদের শিক্ষার হারটাও মানে ইনফ্যাক্ট ছাত্রছাত্রীদের শতকরা 53 ভাগ যেহেতু মেয়ে হয়ে গেছে, এর ফলে মেয়েদের কর্মসংস্থানের ক্ষেত্রটাও ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। আপনার একেবারে সকল ক্ষেত্রে এটা প্রসারিত হয়েছে। কিন্তু আমি যেটা মনে করি সেটি হচ্ছে আমরা যদি তাদেরকে ভবিষ্যতের দক্ষ হিসাবে তৈরি করে তুলতে না পারি, তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাবে। ধরেন আমার 100 কোটি লোক এখন বিদেশে আছে, তারা কিছু কিছু তো ফেরত আসা শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করি বহু জায়গাতেই আপনার তাদের রিপ্লেসমেন্ট অন্য কিছু হয়েছে এবং তাদেরকে জবলেস হয়ে ফিরে আসতে হচ্ছে। এটা রাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে। এখন আমরা যদি সেই দক্ষতাটা দিয়ে দিতে পারি, যে দক্ষতা নিয়ে সে বাইরে কাজ করতে পারে, তাহলে কিন্তু আমার এই শূন্যতাটা আসলে তৈরি হবে না, আমি এটাকে কভার আপ করতে পারবো। আরেকটি বিষয় আমি মনে করি যে এটি একেবারে মানে একেবারে নিম্ন স্তরের পরে মধ্যবর্তী স্তর এবং তারপরে উচ্চবর্তী স্তর দক্ষতার বোধহয় এরকম 3টি বিভাজনের ভিতরে যাওয়া দরকার। আমাদের এখানেও আমরা কালকে শিক্ষা নিয়ে যখন আলোচনা করছিলাম, এখানেও আলোচনা করছিলাম, আমরা দক্ষতা নিয়ে চিন্তা করছিলাম যে কেমন করে একটা ফ্রিজ মেরামত করা যায়, একটা মোবাইল ফোন মেরামত করা যায়, অথবা একটা টেলিভিশন মেরামত করা যায়। এই ধরনের দক্ষতাগুলো বোধহয় আমাদের একটা প্রয়োজনের দক্ষতা হিসেবে বিবেচিত হতে পারে। 5 বছর পরে কিন্তু এই অবস্থাটা থাকবে না। তার কারণ হচ্ছে আমরা প্রযুক্তিগতভাবে একটা বিবর্তনের মধ্যে পৌঁছে গেছি, যেই প্রযুক্তিগত বিবর্তনগুলো আমাদেরকে প্রত্যেকের দক্ষতার পরিবর্তন করার জন্য নিশ্চিতভাবেই খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়াবে। আমাদের একদম সহজ হিসাব যেটি বোঝায় সেটা হচ্ছে 2030 সালের মধ্যে বিদ্যমান পেশাগুলোর অন্তত শতকরা 50 ভাগ পেশা বিলুপ্ত হয়ে যাবে। এই যে বিলুপ্ত হয়ে যাওয়ার পেশা, সেই জায়গাটার ক্ষেত্রে কেবলমাত্র আমার চিন্তাটা বিদেশে মানুষ পাঠানো, এটা করলেই বোধহয় হবে না। বাংলাদেশে কিন্তু একটি মন্ত্রণালয় আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধানতম দায়িত্ব হচ্ছে বিদেশে লোক পাঠানো, বিদেশে লোকজন থাকার সুযোগ সুবিধাগুলো তৈরি করা এবং তাদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের অবদানটা রাখা। আমরা এখন এই জায়গাটাতে ভাবছি যে আসলে এই যে পরিমাণ বাড়তি অবস্থা তৈরি হয় বিদেশে লোক পাঠাতে পারলে, এইটাকে কিন্তু আমি আমার নিজের দেশেও এইটাকে কাজে লাগানোর মতো আসছি। আমি এখানে বোধহয় উল্লেখ করছিলাম, আমরা এর ভিতরে গত 10 বছরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশকে, যাদের বড় অংশ মেয়ে, তাদেরকে আমরা আউটসোর্সিং এর কাজের মধ্যে দক্ষ করার সুযোগটা পেয়েছি। কিছু না, যেমন ধরেন অতি সাধারণ বিষয়, তাকে ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা কম্পিউটারের গ্রাফিক্স ডিজাইন করার মতন কিছু দক্ষতা, ওয়েবসাইট ডিজাইন করার মতন কিছু দক্ষতা, অথবা ডিজিটাল মার্কেটিং করার মতন দক্ষতা, এই ধরনের কিছু দক্ষতায় প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে প্রস্তুত করতে সক্ষম হয়েছি। সে কাজ করে বাংলাদেশে বসে। যদি অন্য সময় হতো তাহলে তাকে বিদেশে গিয়ে কাজটা করতে হতো এবং প্রবাসী হতে হতো, কিন্তু প্রবাসী না হয়ে সে কিন্তু নিজের দেশে বসে থেকে কাজটা এখন করছে এবং এটির ফলে তার উপার্জনের ক্ষমতাটাও কিন্তু ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। আমাদের হিসাব মতন এখন প্রায় $1.5 বিলিয়ন মতো ওদেরই ইনকাম হয় এবং আমরা তথ্য প্রযুক্তির খাতকে হিসাব করে দেখেছি যে আমাদের এই যে গার্মেন্টস দিয়ে সংখ্যা কাজ করছে, আমাদের বৈদেশিক যারা বিদেশে প্রবাসী হিসাবে আছে তাদের বিষয়টা নিয়ে যখন সংখ্যার কাজ করছে, তাহলে আমার এই শূন্য স্থানটা কিভাবে পূরণ হবে। আমরা এখন ভাবছি যে
এই শূন্যস্থান পূরণ করার উপায় হচ্ছে আমি ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করতে পারি কি না, এবং এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার জন্য আমি যদি আমার নতুন প্রজন্মকে প্রস্তুত করতে পারি, আমি দুই দিক থেকে দক্ষতাটা দিতে চাই। একটা হচ্ছে ইতিমধ্যেই যারা স্কুল কলেজ পার করে ইতিমধ্যে লেখাপড়ার শেষ প্রান্তে গেছে অথবা লেখাপড়া শেষ করে ফেলেছে, চাকরির জন্য এখন ঘুরে বেড়ায়, তাদের জন্য আমরা এক ধরনের দক্ষতা তৈরি করে দিতে পারি। আরেকটি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটি এখন আছে এটিকে পাল্টে যদি ভবিষ্যতের জন্য উপযোগী করে দিতে পারি, তাহলে এই শিক্ষা ব্যবস্থা থেকে পরবর্তীকালে যে আমি জনগোষ্ঠী পাবো সেই জনগোষ্ঠী একটা দক্ষ জনগোষ্ঠীতে পরিণত হবে, এবং তার কর্মক্ষেত্র কেবলমাত্র মিডল ইস্টের রাস্তা ঝাড়ু দেওয়া কিংবা মালয়েশিয়ার রাবার বাগান পরিষ্কার করাটা এর মধ্যে না থেকে তার মেধাজাত যে কর্মগুলো আছে সেগুলোর দিকে যেন নজর দিতে পারে। আর আলোচ্য বিষয় হিসেবে যেহেতু প্রবাসীদের অবদানের প্রসঙ্গটি এসছে, এটি কিন্তু আমি লক্ষ্য করেছি যে যেটি স্যার বললেন যে প্রবাসীরা যখন তার দেশে আসে তখন এসে যখন একটি অবস্থান তার নিজের তৈরি হয়ে যায় তখন কিন্তু আশেপাশে কিছু অবদান রাখার চেষ্টা করে, এবং এই চেষ্টা করার ক্ষেত্রে যেমন মন্দিরে দান করার কথা চিন্তা করে, তেমনি মসজিদ বানানোর চিন্তা করে, তেমনি স্কুল বানানোর চিন্তা করে, অথবা বৃত্তি দেওয়ার চেষ্টা করে, অথবা এই ধরনের কিছু প্রচেষ্টার সাথে যুক্ত হয়। যেই জায়গাটাতে গুরুত্ব দেওয়া দরকার আমি মনে করি সেই জায়গাটা হচ্ছে তাদের এই যে জনসেবামূলক কর্মকাণ্ডগুলো বা সামাজিক কর্মকাণ্ডগুলো, এটি তো আসলে তাদের মতন করে তারা করবে, কিন্তু এই প্রবাসীরাই যদি দেশীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য উৎপাদন ব্যবস্থার সাথে যুক্ত হয় এবং তারা যদি দেশে কল কারখানা ব্যবসা বাণিজ্য তার সাথে যুক্ত হয় এবং তাদের অভিজ্ঞতা যদি তারা দেশের জনগোষ্ঠীর সাথে শেয়ার করে এবং নতুন প্রজন্মকে প্রস্তুত করে যে তোমরা পৃথিবীর জন্য এইভাবে তৈরি হও, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা তাদের কাছ থেকে অনেক বেশি পেয়ে যাব, যেটি এখন প্রচলিত পদ্ধতিতে আমরা আসলে পাচ্ছি না। আমি একদম ওই দৃষ্টান্ততেই রাখতে চাই, সেটি হচ্ছে কাজ করছেন এবং আপনি মাইক্রোসফটের প্রধান কিংবা গুগলের চিফ কিংবা ইন্টেলের চিফ, আপনি সেইখানে যেমনি করে কিছু দেশীয় লোককে কর্মসংস্থান দিতে পারেন, তেমনি করে এখনকার দিনের পৃথিবীতে আসলে কোনো একটি সীমানার মধ্যে আবদ্ধ নয়। আপনি ওই কাজটা আপনার প্রতিষ্ঠানের জন্য করিয়ে নেবেন, পাঠিয়ে দেন না নিজের দেশে। যদি আপনার দেশে দেখেন যে সেই দক্ষ জনবলটা নাই, তাহলে জনবলটা তৈরি করা তো আপনার জন্য খুব কঠিন কিছু না। আপনি নিজে যদি নাও পারেন তাহলে আমরা ওদেরকে বলি যে টিচার্স হিসেবে, প্রশিক্ষক হিসেবে যদি একজন দুইজন লোককেও পাঠিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারাই পরিবর্তনটা করে দিতে পারে। আর দক্ষতা এমন একটা জিনিস যেটা আসলে এত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এত বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা এই যে বললাম 50 লক্ষ লোক আমরা এই গার্মেন্টসের এমপ্লয়মেন্ট তৈরি করে রেখেছি, তার মধ্যে থেকে কিন্তু গার্মেন্টসে কাজ করে ভারত শ্রীলঙ্কার এইরকম মানুষদের জন্য আমরা বছরে $5 বিলিয়ন খরচ করি। কারণ যে দক্ষতাটা আমি ভারত শ্রীলঙ্কা থেকে পাচ্ছি, এই দক্ষতাটা কিন্তু আমার দেশে আমি এখনো পর্যন্ত এত বছরও তৈরি করতে পারিনি। সুতরাং আমি যদি ওই দক্ষতার জায়গাটাকে গুরুত্ব দেই, তাহলে আমি মনে করি যে প্রবাসী যারাই আছেন, দুই বাংলাতেই যারা আছেন, তারা কিন্তু এখন আর আগের মতন দুর্বল অবস্থান নিয়ে নাই। এর মধ্যে তাদের শক্ত অবস্থান তৈরি হয়েছে, প্রযুক্তিগত দিক থেকে তৈরি হয়েছে, পেশাগত দিক থেকে তৈরি হয়েছে। আমি মনে করি যে তাদের প্রতি আমাদের আহ্বান থাকা উচিত যে আপনারা আপনাদের পেশাগত যে শক্তিটা অর্জন করেছেন সেটি দেশের সাথে একটু ভাগ করেন, দেশে একটু অবদান রাখেন। এই অবদান রাখার ফলে আপনার দেশ সমৃদ্ধ হবে। আপনি যত ঘষেন না কেন, আপনার চামড়ার রং কিন্তু আমেরিকান বা ইউরোপিয়ানদের রঙের মতন করতে পারবেন না। এবং পরিচয় হিসাবে আপনাকে আপনার মাতৃভূমির পরিচয় দিতেই হবে। এটি লুকিয়ে রাখার মতন কোনো বিষয় নয়, অথবা আপনি লুকিয়ে রাখতে পারবেন না।
আপনি হয়তো বাংলা বলবেন না, আপনি বাংলা না বললেও বোধ হয় যে কেউ দেখে আপনাকে আন্দাজ করতে পারবে এই লোকটা অমুক এলাকা থেকে এসছে। অতএব সেটি যদি হয় তাহলে শেখরের দিকে তাকাবেন না কেন? আমি মনে করি যে শেখরের দিকে তাকানোটা এটি প্রবাসীদের জন্য একটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ দিই স্যার। আমি সত্যি কৃতজ্ঞ, চমৎকার কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করার সুযোগ হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মন্ত্রীমশাই শেষ দিকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে আত্মপরিচয় ব্যাপার। একটা সময় সত্যি ছিল, আপনারা সকলেই জানেন, যে অনেকে ওই যে দেশে গিয়ে অভিবাসী হতো সেই দেশে জনস্রোতে মিশে যাওয়ার চেষ্টা করত। আমেরিকাতে এটাই হয়েছে, আমেরিকায় তৈরি হয়েছে ইমিগ্রান্টদের নিয়ে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু গত শতাব্দী থেকেই আবার এর একটা বিপরীত ধারাও দেখা গেছে। পৃথিবীটা গ্লোবাল ভিলেজ হয়েছে, ঠিক আছে, আমরা যেখানকার লোক আছি যেখানে যাব সুযোগ পাবো সেখানে যাব, কিন্তু একটা জাতীয় আত্মপরিচয় বজায় রাখার জন্য খুব তীব্র একটা আকাঙ্ক্ষা গোষ্ঠীগুলোর মধ্যে তৈরি হয়েছে। এটা বাঙালিদের মধ্যেও হয়েছে, আবার ছোট স্তরে সিলেটিদের মধ্যেও হয়েছে। কারণ আমার একটা গল্প মনে পড়লো, সিলেটে একটি মেয়ে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইছে, একেবারে শুদ্ধ উচ্চারণে। তখন একজন সিলেটি আরেকজন সিলেটিকে খোঁচা দিয়ে বললো, এ বাঙালি, সিলটটা না। কারণ সিলেটিদের মধ্যে নিজেদের আবার একটা খুব গোষ্ঠী চেতনা আছে। যাই হোক, কিন্তু এই গোষ্ঠী চেতনা ভাষা নির্ভর গোষ্ঠী চেতনা ফিরে আসছে গত শতাব্দীতে। সেই জন্য এক একটা দেশের চরিত্র, এখন একভাষী দেশ পৃথিবীতে নেই, এখন সমস্ত পৃথিবী বহুভাষী দেশ এবং নিজেদের ভাষা নিজেদের সংস্কৃতি হয়তো খানিকটা ধর্ম প্রভাবিত করে। যে বাঙালির একটা করে কালী মন্দির বা দুর্গা মন্দির বানায় বাঙালি হিন্দুরা, সেই ব্যাপারটা হয়তো একসময় আমরা উত্তীর্ণ হতে পারবো, যে বাঙালির চেতনাটাই একসময় যথেষ্ট হবে, আর মসজিদ বা দুর্গা মন্দিরের কোনো দরকার নেই, উত্তীর্ণ হয়ে যাব আমার মনে। এই ব্যাপারটা লক্ষ্য করেই এই যে আত্মচেতনা, সেই সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে সম্পর্কটা আরো বেশি হয়। এই তো আমার রুট। আমি সময় থাকলে একটা গল্প করি। আমরা যখন শিকাগোতে ছিলাম, মুক্তিযুদ্ধ চলছে, তখন আমরা একটা দল করে মুক্তিযুদ্ধের জন্য কিছু টাকা পয়সা রোজগার করবার ডিনার দিয়ে বা কালচারাল ফাংশন করে করছিলাম। মিশিগানের অ্যান আরবারে গেছি। অ্যান আরবারে যাওয়ার পরে চমৎকার প্রোগ্রাম হয়েছে, আমার সোনার বাংলা গান দিয়ে শেষ হয়েছে। শেষে বেরিয়ে এসছি, তখন পেটে খাটো এক বৃদ্ধ লোক এসে আমার হাত ধরে চেপে কেঁদে ফেলে, যে তিনি বাঙালি, ঢাকার অমর চক্রবর্তী, 1910 নাগাদ দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, গিয়ে ডেট্রয়েটের গাড়ির ফ্যাক্টরিতে কাজ নিয়েছেন, আমেরিকান বিয়ে করছেন, তার ছেলে এইসব দশাশই, বিশাল বিশাল ছেলে, বউ বিশাল। তখন বলছে যে সি ফ্রাঙ্ক, সি রোজি, দিস ইজ মাই কালচার, দিস ইজ মাই ল্যান্ড। ভদ্রলোক থরথর করে কাঁপছেন আর কাঁদছেন। এই যে আত্মচেতনাটা, এইটা ক্রমশ তীব্র হচ্ছে এবং আমার মনে হয় ক্রমশ এই যে কথা বললেন যে অভিবাসী হতেও পারেন, কিন্তু চলে গেলেন, আমার নিজের ঘরে বসেই কাজ করলেন, ব্যাঙ্গালোরে বসে কাজ করলেন, করতে আমার জামাই তো সারা রাত জাগে, কারণ আমেরিকার ক্লায়েন্টদের সঙ্গে তার কথাবার্তা হয়। তো এইরকম হবেই। তো এই ব্যাপারটা, এই আত্মচেতনাটা, আত্মপরিচয়টা সন্ধানের জন্যই আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করেছি 3 দিন ধরে। অনেক অসম্পূর্ণতা আছে, কিন্তু বাঙালির কথা বাঙালির কাছে পৌঁছে দেব, বাঙালির সমস্যা, বাঙালির সমাধান, বাঙালির জ্ঞান, বাঙালির খ্যাতি, বাঙালির ব্যর্থতা পর্যন্ত আমরা পৌঁছে দেবো, আদান প্রদান করবো। এই জন্যেই আপনারা এসছেন এবং আপনাদের কথা আমরা আরো শুনবো। যোগাযোগটা আশা করি এরপরে আরো বাড়বে, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সঙ্গে আপনাদের সকলের যোগাযোগ আরো বাড়বে, আমাদের কথাবার্তাটা চলবে।